কালশিতে বস্তিতে আগুন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে, পুড়েছে অর্ধ শতাধিক ঘর, কারণ জানতে তদন্ত কমিটি। আসন বাড়ল 18 সরকারি মেডিকেল কলেজে, এবছরই ভর্তি হতে পারবেন আরও 282 শিক্ষার্থী। গোল্ডেন মনিরের 610 কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ, 7 দিনের মধ্যে মামলা করবে দুদক। বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ 11,600-র বেশি মৃত্যুর রেকর্ড, মোট আক্রান্ত ছাড়াল 6 কোটি। এবং চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে বার্সা ইউভেন্টাস, লাইপজিগকে হারিয়ে আসরে টিকে রইল পিএসজি। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাত বিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, যাব মূল খবরে। রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লার 40 বস্তিতে আগুনে অর্ধ শতাধিক টিনশেড ঘর পুড়ে গেছে। মঙ্গলবার ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের 45 মিনিটের চেষ্টায় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ধারণা, রান্নার চুলা থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। বাসিন্দাদের দাবি, কমপক্ষে 1 কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের। 35 বছর ধরে এই বস্তিতে আছেন। নিজে বাবুর্চির কাজ করে আর স্ত্রী বাসাবাড়িতে কাজ করে আধা পাকা ঘর তুলেছিলেন। তিলে তিলে জমিয়েছিলেন 50,000 টাকা। আগুনে নিমিষেই সব পুড়ে ছাই। 50,000 টাকা তোষকের মধ্যে দিল, তারপর ব্যাপার চুরি হয়ে যাবো গেলে আমি তোষক ফিরিয়া ওটার মধ্যে টাকা তুলার মধ্যে ঢুকা রাখছি, তার আমি একটা টাকাও বাইর করতাই না, আমার সন্তান নেই বাইরে আয়া পড়ছি। একই অবস্থা জাহানারার। অনেক কষ্টে গড়ে তুলেছিলেন ছোট্ট একটি ভ্যানের দোকান। আগুনে তার সেই দোকানের সব জিনিসপত্র পুড়ে ছাই, হারিয়ে গেছে মাথা গোজার ঠাইও। ব্যবসা করে তো এইভাবে টাকা জমা করছি আর এরকমভাবে করে খাইছি। মঙ্গলবার বিকেল 4টার দিকে মোহাম্মদপুরের জহুরি মহল্লার 40 বস্তিতে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারদিকে। ধোঁয়া উঠতেছে, ধোঁয়া ওঠার পর দাদা করে আগুন জ্বলে উঠলো। আগুন জ্বলে যখন উঠলো, বস্তির মানুষ সহায়তা করলো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পৌনে 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে পুড়ে ছাই প্রায় অর্ধ শতাধিক টিনশেড ঘর। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, চুলা থেকে লাগতে পারে আগুন। এই ঘরগুলি আপনার অতি দাহ্য বস্তু দ্বারা, টিন, বাঁশ, খড়কুটা দিয়ে তৈরি লাগার সাথে সাথেই অনেকটি জায়গা বিস্তার লাভ করে। আমরা এই চারদিক দিয়ে আমরা একটা সারাউন্ডিং তৈরি করি এবং আগুনটা নির্বাপনের সক্ষম লাভ করি। আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কালশির বস্তিতে আগুন লাগার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে এবার যুক্ত হবেন আমরা আগুন লাগার আরো পরিস্থিতির খবর জানাচ্ছিলাম মোহাম্মদপুরের ঘটনা, এবার জানাবো কালশির পরিস্থিতি। রাজধানীর মিরপুরের 13 নম্বর এলাকার কালশি বস্তিতে আগুনে অর্ধ শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট পুড়ে গেছে। মঙ্গলবার রাত 1টার দিকে লাগা আগুন 2 ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করেছে সংস্থাটি। ফায়ার সার্ভিস জানায়, রাত 1টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় 12টি ইউনিট। আগুনে প্রায় 30টি ঘর ও 20টি দোকান পুড়ে গেছে। কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি, তবে এতে কেউই হতাহত হয়নি। আগুন লাগার পর ঘটনাস্থলে যান স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা। এ সময় তিনি বস্তিতে থাকা অবৈধ ব্যাটারির কারখানা থেকে আগুন লেগে থাকতে পারে বলে জানান। আসলে এখন শীতের মৌসুম, আগুনের মৌসুম, আগুন আসবে, আগুন লাগার এই সিজন এখন, তো সুতরাং আগুন লাগবে। আমরা এটাকে স্বাভাবিক ঘটনাই মনে করতেছি। তারপরেও আমাদের একটা তদন্ত কমিটি হবে। এই তদন্ত কমিটি হওয়ার পর আসলে আগুন লাগার মূল কারণ কি সেটা আমরা বের করতে পারবো। আমি যা শুনলাম প্রায় 200 রিক্সার মতন ব্যাটারি চার্জ দেয়। হাইকোর্টের নির্দেশ আছে এই
ইলেকট্রিক ব্যাটারি চালিত রিক্সা অবৈধ, এগুলা ঢাকা শহরে চলবে না। কিন্তু তারপরও কিভাবে চলে, কেন চলে, আমি বারবার বন্ধ করার চেষ্টা করলে তারা এটা বন্ধ করতে পারেনি। কেউ হারিয়েছেন উপার্জনের একমাত্র অবলম্বন নিজের দোকান, কারো ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুন কেড়ে নিয়েছে অনেকের গচ্ছিত টাকা। মহাখালীর তালতলা বস্তির আগুনে নিঃস্ব হয়েছে অন্তত 250 পরিবার। স্ত্রী সন্তান নিয়ে 3 জনের সংসার রংমিস্ত্রি লিটন মিয়ার। আগুনের লেলিহান শিখা কেড়ে নিয়েছে তিলে তিলে সাজানো সংসারের সব জিনিসপত্র। আমার সব শেষ হয়ে গেছে, আমি কিচ্ছু ভাই করতে পারি নাই। এই আমার ছেলে, এই বাচ্চা, আমি এই বাচ্চা নিয়ে কই দাঁড়াবো, আমি কই যাবো, আমি কিছু জানি না। দেখি যে আগুন এইখানে জ্বলতে আছে, তখন তো নিজেকে জীবন নিয়েই মানে বাইরানো ধুম। তখন কি করবো, ঘুমান্ত বাচ্চাটারে শুধু কোলে করে নিয়ে বের হয়েছি। বের হওয়ার পর রাস্তায় যায় দেখি যে আমাদের রুম জ্বলতে আছে। ইলেকট্রনিক্সের দোকানের আয় দিয়েই চলতো মোহাম্মদ রাসেলের সংসার। দোকানের উপার্জনেই সন্তানের পড়াশোনার খরচ মেটাতেন তিনি। সেও এখন নিঃস্ব। এই দোকানটাই ছিল আমার একমাত্র সম্বল, কারণ আমার এক ছেলে এক মেয়ে পড়ালেখা করে, আমার এটা দিয়ে তাদেরকে করা। গচ্ছিত নগদ 2 লাখ টাকা পুড়ে যাওয়ায় দিশেহারা আরেক দোকানদার দুলাল দাস। অনিশ্চিত হয়ে পড়েছে তার ভবিষ্যৎ। সব শেষ হয়ে গেছে। এইখানে আমার 2 লাখ টাকা এইখানেই পড়ছে। এগুলো সব 1000 টাকার নোট, আর এটা 500 টাকার নোট, এটা 100 টাকার নোটের বান্ডিল। স্বাস্থ্য বিভাগের সরকারি জমিতে বাস করা এই মানুষদের বেশিরভাগই নিম্ন আয়ের। আগুনে অন্তত 165টি বসতঘর এবং 26টি দোকান পুড়ে গেছে বলে দাবি বস্তিবাসীর। আন্টি পাতিল নাই, রান্না করে খাওয়ার মতো ওরকমের কিছু নাই। ছোট একটা বাচ্চা আছে, একটু দুধ খাম, সেটাও নাই, পুড়ে গেছে। 12টার দিকে আগুন লেগে আমি আস্তে আস্তে সব পুইরা, এই যে দেখেন এগুলা আত্মরা হয়ে গেছে। অনেক থান আমি নিয়ে গেছি, এগুলা কোনো কাজেরই না। এখন ক্ষতিপূরণ ও পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সহায় সম্বল হারানো মানুষগুলো। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যেমনটি বলছিলাম, রাজধানীর মিরপুরের 13 নম্বর এলাকার কালশি বস্তিতে আগুনে 1/2 ঘরবাড়ি ও দোকানপাট পুড়ে গেছে। তো সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে এবার কালশি থেকে যুক্ত হবেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, যেমনটি জানানো হয়েছে যে প্রায় 30টি ঘর ও 20টি দোকানপাট সেখানে পুড়ে গেছে এবং হতাহতের কোনো তথ্য জানা যায়নি। তবে ক্ষয়ক্ষতি কি পরিমাণে হয়েছে এবং আগুন লাগার সূত্রপাত কিভাবে হয়েছে এ বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? আগুন লাগার সূত্রপাত এখন পর্যন্ত কিন্তু জানানো হয়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারপরেই কিন্তু তারা জানাবে যে এখানকার ঠিক কি কারণে আগুনটি লেগেছিল। আমি আপনাকে দেখাতে চাই যে এখানে এই কালশি টিনশেড বস্তির সামনের যে অংশগুলো ছিল সেগুলো দোকান ছিল। দোকানগুলো কিন্তু 25 থেকে 30টি দোকানই পুড়ে ছাই হয়ে যায় এবং তার পিছনেই কিন্তু টিনশেড এবং বাঁশ দিয়ে এখানে ঘরবাড়ি ছিল যেখানে এখানকার বস্তিবাসী বসবাস করতেন। সেরকম কিন্তু 40 থেকে 50টি মোট ঘরবাড়ি পুড়ে যায়। এবং আপনি যেমনটি বলছিলেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা এখানকার স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে তাদের এখানে মেইনলি ব্যাটারি চালিত যে রিক্সা সেগুলোর কারখানার চার্জ দেওয়া হতো এবং এখানে তাদের কিন্তু বেশ কিছু যন্ত্রপাতি এখানে ছিল এবং কোনো দোকানদার দাবি করেছে যে তাদের দোকানে মালামাল 15 থেকে 20 লক্ষ টাকার মালামাল ছিল। তার মানে এখানে যদি 20টা দোকানের হিসাব করা হয় তাহলে কিন্তু কয়েক কোটি টাকার সম্পদ এখানে পুড়ে গেছে। আর এর পাশেই ছিল যে যারা বাসিন্দারা ছিল তারা কিন্তু তাদের যে উপার্জনের যে সামান্য টাকাই হোক না কেন তারা কিন্তু ঘরেই রেখে দিত এবং তাদের যে জামা কাপড় থেকে শুরু করে যে কোনো একটি যে জিনিসগুলো ছিল কোনো কিছুই কিন্তু তারা বের করতে পারেনি। রাতের অন্ধকারে আপনি জানেন যে ঘুমন্ত অবস্থায় তারা আগুনের সেই এই
শিখাটা দেখতে পায় এবং চিৎকার চেঁচামেচিতে তারা বেরিয়ে আসে এবং তারপরে কিন্তু একের পর এক ঘর পুড়তে থাকে। আপনি জানেন যে এখানে এটা একটি খাল বা ঝিল যেটাই বলেন না কেন, তার উপরেই কিন্তু বাঁশ এবং কাঠ দিয়ে টিন শেড করা হয়েছিল এবং সেখানে কিন্তু এখানকার মানুষজন বসবাস করেছিল এবং সামনের দিকে এটা অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি এলাকা এবং এই এলাকাতে সামনের দিক দিয়ে দোকানগুলো ছিল এবং এই দোকানেও কিন্তু মালামাল ঠাসা ছিল এবং দোকানিরা আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা দাবি করেছেন যে তারাও কিন্তু অনেকে ব্যাংক থেকে লোন নিয়েছিলেন এবং এই লোন পরিশোধ করা তাদের পক্ষে কঠিন হয়ে যাবে এবং তারা দাবি করছেন যে আপনি জানেন যে গতকাল রাত্রি কিন্তু ঘটনাস্থলে স্থানীয় সংসদ সদস্য, ওয়ার্ড কমিশনার সহ জনপ্রতিনিধিরা এসেছিলেন এবং তারা কিন্তু তাদের কাছে এখানকার স্থানীয়রা দাবি করেছেন যে ক্ষতিপূরণের, আর তাছাড়া তাদের ব্যাংক ঋণ থেকে শুরু করে যে জীবন ধারণের জন্য যে সহায় সম্বল সবকিছু হারিয়ে তারা কিন্তু আজ একদম খোলা আকাশের নিচে অবস্থান করছেন এবং তারা দাবি করেছেন যে সরকার থেকে তাদের যৎসামান্য যদি কোনো এখানে তাদেরকে সহায়তা করা হতো তাহলে তারা কোনোভাবেই এখানে তারা আগামীতে অন্তত বাঁচার একটি সম্বল পেত। এখানকার এখন পর্যন্ত যে অবস্থা, এখানে দোকানিরা যার যতটুকুই আছে না কেন তারা সেটা খোঁজার চেষ্টা করছেন এবং এখানে স্থানীয় বাসিন্দারাও কিন্তু এখানে যারা রাতে অন্ধকারে আগুনের চিৎকারে ঘর থেকে বের হয় তারা দেখছেন যে ঘরে আসলে কি আর অবশিষ্ট আছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণসহ গ্রেপ্তার গোল্ডেন মনিরের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে একটি মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া এই সময়ের মধ্যে তার আগের আরেকটি মামলার অভিযোগপত্র দেবে সংস্থাটি। এদিকে মনিরের ৬১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রতিবেদন কমিশনে জমা দিয়েছেন সংস্থাটির উপপরিচালক শামসুল আলম। 1-11-এর সময় গোল্ডেন মনিরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। স্বর্ণের অবৈধ ব্যবসায় সম্পদ অর্জনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পরে 2009 সালে তার বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটিতে আদালত স্থগিতাদেশ দিলে অনুসন্ধান বন্ধ থাকে দীর্ঘদিন। পরে আইনি প্রক্রিয়ায় মামলাটি আবার শুরু করে দুদক। সম্প্রতি এই মামলায় অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক। রিটের কারণে দীর্ঘদিন অনুষ্পন্ন অবস্থায় ছিল। সম্প্রতি সেটি রিট নিষ্পত্তি হওয়ার পরে তদন্ত জোরদার করা হয়েছে এবং সেটি তদন্ত শেষ পর্যায়ে আছে। এদিকে গোল্ডেন মনিরের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে 2009 সাল থেকেই আরেকটি অনুসন্ধান শুরু করে দুদক। সম্প্রতি র্যাবের কাছে মনির ধরা পড়ার পর এই অনুসন্ধান আরও গতিশীল হয়। এই অনুসন্ধানে গোল্ডেন মনিরের ৬১০ কোটি টাকা এবং তার স্ত্রী রওশন আক্তারের ৫,৭৫ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পায় সংস্থাটি। এই বিষয়ে এক সপ্তাহের মধ্যে মামলা করতে যাচ্ছে দুদক। অজ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের একটা অভিযোগ দুদক অনুসন্ধানে হয়েছে এবং সেটি প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল হয়েছে। এছাড়া রাজক থেকে ফাইল গায়েব করে প্লট হাতিয়ে নেয়ার ঘটনায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে আরেকটি মামলার তদন্ত করছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 18টি সরকারি মেডিকেল কলেজে আসন বাড়ল। এবছরই ভর্তির সুযোগ পাবেন আরও 282 শিক্ষার্থী। চাহিদার তুলনায় একে অপ্রতুল বলছেন চিকিৎসা শিক্ষা বিশেষজ্ঞরা। তারা বলছেন প্রাইভেট মেডিকেল না বাড়িয়ে সরকারি মেডিকেলে আসন ও মান বাড়ালে দক্ষ চিকিৎসক তৈরিতে সহায়ক হবে। সারা দেশে সরকারি মেডিকেল কলেজ 36টি। এসব কলেজে প্রতি বছর 4068 জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। এবার সুনামগঞ্জে চালু হচ্ছে আরও একটি মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল, স্যার সলিমুল্লাহ মেডিকেল সহ বিভাগীয় সব মেডিকেল কলেজে আসন ছিল 220টি করে। এবার এসব মেডিকেলও যুক্ত হলো আরও 10 থেকে 20টি আসন। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে সবচেয়ে বেশি 25টি আসন বাড়ানো হয়েছে। সরকারিতে একটা আসন সংখ্যা বৃদ্ধি হলে পরে একটা স্টুডেন্ট খুব অল্প পয়সায় এখানে ডাক্তার হতে পারে, যেটা নাকি, এবং আমাদের এই যে সক্ষমতা যদি আরো থাকতো এই মেডিকেল কলেজের, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার এবং এগুলোর উপর ভিত্তি করে চিন্তা করে এগুলো বাড়ানো হয়েছে। এগুলো থাকলে পরে আরো ভালো, আরো বেশি হয়তো বাড়ানো যেত।
বিষয়টিকে স্বাগত জানিয়ে চিকিৎসকেরা বলেছেন, চাহিদার তুলনায় এই সংখ্যা অনেক কম। প্রাইভেট মেডিকেল না বাড়িয়ে সরকারি মেডিকেলে আসন বাড়ানো জরুরি। সরকারি হাসপাতালে ধরেন টিচার, বিশেষ করে শিক্ষক এবং আনুষঙ্গিক অনেক সুবিধা বেশি থাকে প্রাইভেট মেডিকেল কলেজ বা মেডিকেল কলেজ হাসপাতালে। সেই প্রেক্ষিতে আমরা বলবো মন্দে ভালো, যতটুকু সরকার করেছে আমরা সাধুবাদ জানাবো, আমরা সরকারকে ধন্যবাদ দেব। বাট যদি সম্ভব হয় যে আরো বেশি সংখ্যক ছাত্র ভর্তি করা। অনেক সরকারি মেডিকেলে এখনো শিক্ষক অবকাঠামো সহ নানা সংকট রয়েছে। ফলে আসন বাড়ানোর পাশাপাশি মান বাড়ানোর তাগিদ দিচ্ছেন চিকিৎসা শিক্ষা বিশেষজ্ঞরা। চিকিৎসকের কিছু সংখ্যা বাড়লেও সেই অনুপাতে যে অবকাঠামোর সীমাবদ্ধতা যদি দূর করা না হয় এবং সেই সঙ্গে বিশেষ করে শিক্ষক এবং মান সম্পন্ন শিক্ষক যদি নিয়োগ না হয়, তাহলে আমি বলবো এই বিষয়গুলো খুব একটা ভালো ফলাফল আসলে আনবে না। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে, সরকারি মেডিকেল কলেজের সংকট চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ম প্রতিমন্ত্রী হলেন জামালপুরের ইসলামপুরের এমপি ফরিদুল হক খান দুলাল। মঙ্গলবার সন্ধ্যা 7টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে শপথ পড়ান। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় স্থান পাওয়া আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ আবদুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। গত 13 জুন তার মৃত্যুর পর এ মন্ত্রণালয় খালি ছিল। রুলস অফ বিজনেস অনুযায়ী কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী না থাকলে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর অধীনে চলে যায়। এখন ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রধানমন্ত্রী তুলে দিচ্ছেন ফরিদুল হক খান দুলালের হাতে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর 2019 সালের 7 জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নেন শেখ হাসিনা। 24 জন মন্ত্রী, 19 জন প্রতিমন্ত্রী এবং 3 জন উপমন্ত্রীকে নিয়ে নতুন সরকারের মন্ত্রিসভা সাজান তিনি। এদিকে ধর্ম মন্ত্রণালয় ছাড়া সহসা মন্ত্রিসভায় পরিবর্তন আসছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা বলেন। এদিকে গ্রেপ্তারকৃত গোল্ডেন মনিরের অবৈধ সম্পদ অর্জন ও প্লট দুর্নীতিতে যারা সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া কানাডার বেগমপাড়ায় অর্থ পাচারকারীদের আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। 13 জুন রাতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ মারা গেলে শূন্য হয় পদটি। সোমবার রাতে জানা যায় ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন জামালপুর 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফরিদুল হক খান দুলাল। মঙ্গলবার এ বিষয়ে জানতে চাইলে সচিবালয়ে ওবায়দুল কাদের জানান, ধর্ম মন্ত্রণালয় ছাড়া সহসা মন্ত্রিসভায় আর কোনো পরিবর্তন আসছে না। এই মুহূর্তে অন্যান্য মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিক কোনো পরিবর্তনের বিষয়টি তিনি মনে করছেন না যে সময় করা দরকার। এদিকে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের জানান, বিষয়টি পর্যবেক্ষণ করে সরকার প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে পারে, তবে লকডাউন করা হবে না বলে জানান তিনি। মাস্ক ব্যবহার নিশ্চিত সহ স্বাস্থ্যবিধি মানতে কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান সড়কমন্ত্রী। দেখছে যে কোন দিকে যাচ্ছে, গতি প্রকৃতি দেখে এরপরে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নেবে। এখন মাস্ক ব্যবহারটা বাধ্যতামূলক, এটা করবে, এটাই হলো এখনকার সিদ্ধান্ত। আসন্ন পৌরসভা নির্বাচনে কেউ দলের সিদ্ধান্তের বিরোধিতা করলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক প্রশ্নের জবাবে গোল্ডেন মনিরের সঙ্গে যারা জড়িত ও তার সহযোগীদেরও শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি। এছাড়া 200-রও বেশি প্লট পেতে যারা তাকে সহযোগিতা করেছে তাদেরও শাস্তির আওতায় আনার কথা জানান ওবায়দুল কাদের। তার মদতদাতাকে কোন প্রতিবন্ধীর সাথে তার সম্পর্ক আর কোন কোন এমপির সাথে তার যোগাযোগ, এ বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। কানাডার বেগমপাড়ায় অর্থ পাচারে যারা জড়িত তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের। যারা এসব অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 10ম শ্রেণী পর্যন্ত কোনো পাবলিক পরীক্ষা থাকছে না। 10ম শ্রেণী শেষে নেওয়া হবে পাবলিক পরীক্ষা। সেই সঙ্গে পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতেও আসছে পরিবর্তন। 2022 সালের জন্য নতুন এই শিক্ষাক্রমের রূপরেখা তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।
শিক্ষাক্রমে পরিবর্তন আনতে 2018 সাল থেকে কাজ শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। নতুন শিক্ষাক্রম 2021 সাল থেকে বাস্তবায়নের লক্ষ্য ছিল, তবে সম্ভব হয়নি করোনার কারণে। এখন 2022 সালে নতুন শিক্ষাক্রমে বই পাবে শিক্ষার্থীরা। নতুন শিক্ষাক্রমে প্রাথমিক পর্যায়ে থাকছে বাংলা, ইংরেজি, গণিত, সমাজবিজ্ঞান, বিজ্ঞান, ধর্মশিক্ষা, ভালো থাকা, শিল্প ও সংস্কৃতি। এসবের বেশিরভাগই বিষয় হিসেবে থাকবে না, ক্লাসে বোঝাবেন শিক্ষকরা। মাধ্যমিক পর্যায়ে থাকছে বাংলা, ইংরেজি, গণিত, জীবন ও জীবিকা, সমাজবিজ্ঞান, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, ভালো থাকা, ধর্মশিক্ষা, শিল্প ও সংস্কৃতি। এর মধ্যে সমাজবিজ্ঞানকে মূল বিষয় ধরে ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি, ভূগোল বিষয় থাকবে। বিজ্ঞানকে মূল বিষয় নিয়ে ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান বিষয়গুলো থাকবে। নতুন শিক্ষাক্রমে পরীক্ষার উপর জোর কমিয়ে শ্রেণীভিত্তিক মূল্যায়নে জোর দেয়া হচ্ছে। সেখানে পরীক্ষার চেয়ে ক্লাসে উপস্থিতি, মনোযোগ, অ্যাসাইনমেন্ট সহ নানা বিষয়ের উপর মূল্যায়ন করা হবে। দশম শ্রেণী শেষে 5টি বিষয়ের বোর্ড পরীক্ষা হবে: বাংলা, ইংরেজি, গণিত, সমাজবিজ্ঞান ও বিজ্ঞান। বাকি 5টি বিষয় জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, ভালো থাকা, ধর্মশিক্ষা এবং শিল্প ও সংস্কৃতির মূল্যায়ন হবে বিদ্যালয়ে। দশম শ্রেণীর আগে বোর্ড পরীক্ষা থাকছে না, দ্বাদশ শ্রেণীর পর আরেকটি বোর্ড পরীক্ষা হবে। এনসিটিবি বলছে, এখন এই শিক্ষাক্রমের যাচাই বাছাই চলছে, যাচাই বাছাই শেষে চূড়ান্ত হবে। আমরা 2022 সন থেকে আশা করছি যে আমাদের এই নতুন শিক্ষাক্রমটাকে আমরা বাস্তবায়নে যাব, এবং বাস্তবায়নে গেলে আমাদের সকল ধারার সাথে সমন্বিত রেখেই আমরা ওই কারিকুলামটা প্রণয়ন করতে চাচ্ছি। এই শিক্ষাক্রমকে ভালো বলছেন শিক্ষা গবেষকরা। বাস্তবায়ন করতে পারলে মানসম্মত শিক্ষা নিশ্চিত সম্ভব। তবে সেক্ষেত্রে শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে সবার আগে। একটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানো, শিক্ষকদের দক্ষতা বাড়ানো, শ্রেণীকক্ষ ভিত্তিক পঠন পাঠনের যে ধারাবাহিক মূল্যায়ন শিক্ষার্থীদের, তার জন্য আমাদের শিক্ষকদেরকে আরো অনেক দক্ষ হতে হবে। সেই সঙ্গে এই শিক্ষাক্রম বাস্তবায়ন করতে হলে শিক্ষা মন্ত্রণালয়কে নিয়মিত নজরদারি করতে হবে বলছে সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুরে বেড়েই চলেছে শিশু কিশোর অপরাধের ঘটনা। চলতি বছরের প্রথম 9 মাসেই জেলায় ধর্ষণ, চুরি, ছিনতাই সহ বিভিন্ন ঘটনায় শিশু কিশোর আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে 500-র বেশি। অথচ এর আগের 2 বছর মিলিয়ে এ ধরনের মামলা হয়েছিল 600-র মতো। বিশ্লেষকেরা বলছেন, মাদকদ্রব্য এবং মোবাইল ফোনে ইন্টারনেট ও পর্নোগ্রাফির সহজ প্রাপ্যতা কিশোর তরুণদের বিপথগামী করছে। রংপুর নগরীর বিভিন্ন মোড় ও রেল লাইনের পাশে প্রায়ই চোখে পড়ে কিশোর তরুণদের এ ধরনের দৃশ্য। অভিযোগ আছে, সিগারেটের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ধীরে ধীরে তাতে আসক্ত হয়ে পড়ছে তারা। শহরের বিভিন্ন পার্কও পরিণত হচ্ছে মাদক সেবন সহ অসামাজিক কাজের কেন্দ্রে। এতে বাড়ছে কিশোরদের অপরাধ, উদ্বিগ্ন অভিভাবকরা। ইন্টারনেটে যে বিষয়গুলো ভালো মন্দ সবই থাকে, এটা দেখে বাচ্চারা সাধারণত অবৈধ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, নেশাগ্রস্ত হচ্ছে। বিভিন্ন বাজে ছেলেদের সাথে আড্ডা দেওয়ায় আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইন্টারনেটের অপব্যবহারের কারণে নানা অপরাধে জড়াচ্ছে অনেকে। শিশু মামলার বিচার দ্রুত নিষ্পত্তি করতে গেলে দ্রুত সাক্ষী উপস্থিতি দরকার, এবং দ্রুত সাক্ষী হলে তাহলে এই মামলাগুলো আমরা শেষ করতে পারব। বিশিষ্টজনেরা বলছেন, শিশু কিশোরদের অপরাধ দমনে আইন প্রয়োগের পাশাপাশি দরকার সন্তানের প্রতি অভিভাবকদের সচেতনতা। এছাড়া কিশোর তরুণদের নৈতিক শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনের প্রতি উদ্বুদ্ধ করার তাগিদ দিচ্ছেন তারা। তাদের বাবা মা, তাদের গার্জিয়ানদেরই সচেতন হওয়া উচিত। এই শিশুরা কোথায় যাচ্ছে, কি করতেছে, তারা গার্জিয়ানরা সচেতন না হলে, তারা কেয়ার না নিলে সচেতন হওয়া উচিত। এই শিশুরা কোথায় যাচ্ছে, কি করতেছে, তারা গার্জিয়ানরা সচেতন না হলে, তারা কেয়ার না নিলে এটা নির্মূল করা, রোধ করা খুব অসুবিধা হবে। কিশোর অপরাধ দমনে পাড়া মহল্লায় নজরদারি বাড়ানো সহ নানা পদক্ষেপের কথা জানিয়েছে পুলিশ। শিশুরা কিন্তু সাধারণত অনুকরণ প্রিয়, তারা যেটি দেখে সেটি তারা অনেক সময়
বুঝিয়ে হোক না বুঝিয়ে হোক সে কাজটি তারা করার চেষ্টা করে। তো এটি তাদেরকে একটা মোটিভেট করে এই ক্রাইমের দিকে যাওয়ার জন্য। গেল 3 বছরে রংপুর জেলা আদালতে ধর্ষণ সহ নানা অপরাধে শিশু কিশোরদের বিরুদ্ধে বিচারাধীন মামলা 1100-র বেশি। অল্প বয়সীদের অপরাধ প্রবণতা কমাতে এসব মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ বিশ্লেষকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সরকার নির্ধারিত দামের চেয়ে মেহেরপুরে বেশি দামে বিক্রি হচ্ছে ডিএপি সার। খুচরায় প্রতি কেজির দাম রাখা হচ্ছে 23 থেকে 25 টাকা। অবশ্য বেশি দামে সার বিক্রির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ ও সার ব্যবসায়ীদের সংগঠন বিএফএ। মেহেরপুরে বিসিআইসির ডিলারদের গুদামে ডিএপি সারের মজুদ পর্যাপ্ত, তারপরও বেড়েছে দাম। সরকার প্রতি কেজির দাম 16 টাকা নির্ধারণ করলেও চাহিদা অনেক, এই অজুহাতে দাম রাখা হচ্ছে বেশি। 2019 সালের 16 ডিসেম্বর থেকে প্রতি কেজি ডিএপি সারের দাম 25 টাকা থেকে কমিয়ে 16 টাকা করে সরকার। এরপর থেকে সরকার নির্ধারিত দামে বিক্রি হলেও বেশ কিছুদিন ধরে বিক্রি হচ্ছে 23 থেকে 25 টাকায়। তখন আমরা বলছি যে 16 টাকার ড্যাপটা আছে, তো ওরা বলে যে আমরা এই দামে আর কিনতে পারছি না, আমাদের কাছ থেকে 22 টাকা 23 টাকা ছাড়া আমরা আর এখন বিক্রয় করতে পারবো না। আমরা গ্রাম থেকে সার কিনতে গেলে বা কোনো ডিলারের কাছে কিনতে গেলে তারা দাম নিচ্ছে 1260 টাকা বস্তা, তাতে দাম আসছে 25 থেকে 26 টাকা কেজি। ওরা বলছে যে ডিলারের কাছে আমরা কিনতে গেলে এই দামে পাইছি নি, আমাদের 1 টাকা করে লাভ করতে হবে। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় দাম বেশি বলে দাবি ব্যবসায়ীদের। চাহিদার তুলনায় বরাদ্দ পরিমাণ কম থাকার কারণে আমরা বাইরের থেকে বিশেষ করে ডিএপি অস্ট্রেলিয়ার সারটা যেটা 4-5 বছর বন্ধ ছিল, এটা এই এলাকার কৃষকের কাছে খুবই প্রিয়। এটা পাইলে আর কোনো তারা অন্য ডিএপি ব্যবহার করতে চায় না। তবে সরকার নির্ধারিত দামের চেয়ে কেউ সারের দাম বেশি রাখলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। সেটা যদি আমাদের কাছে অভিযোগ আসে, আমরা অবশ্যই সেই ডিলারের বিরুদ্ধে, সেই ব্যবসার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা, আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং প্রয়োজনে তার ডিলারশিপ বাতিল করা সহ আমাদের যে নীতিমালা আছে তার আলোকে আমরা ব্যবস্থা গ্রহণ করব। বিসিআইসির ডিলাররা 50 কেজির প্রতি বস্তা অস্ট্রেলিয়ার ডিএপি সার পাইকারি বিক্রি করছেন 1170 টাকায়। এই সার খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 1250 থেকে 1300 টাকায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে 14 বছরের বেশি বয়সী সব নাগরিককে স্মার্ট কার্ড দেয়া হবে। এজন্য একনেক সভায় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় পরিচয়পত্র তৈরিতে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় তিনি এই নির্দেশনা দেন। এদিকে এই সভায় কোনো প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে সরকারি প্রকল্প শেষ করতে না পারলে তাদের নতুন কাজ না দেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 14 বছরের বেশি বয়সী সব নাগরিক পেতে যাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড। এছাড়া দেশের বাইরে অবস্থানকারী সব বাংলাদেশিকেও দেওয়া হবে এই কার্ড। প্রবাসীদের তথ্য সংগ্রহে 40টি দেশে যাবেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এজন্য একনেক সভায় 1805 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। 2025 সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন। বর্তমানে স্মার্ট কার্ড আনতে হয় বিদেশ থেকে, কিন্তু নতুন প্রকল্পের আওতায় দেশে এই কার্ড উৎপাদনের মাধ্যমে সাশ্রয় হবে অর্থ। ন্যাশনাল আইডেন্টিটি, ভোটার লিস্ট, অন্যান্য রেজিস্ট্রেশন বিভিন্ন কর্তৃপক্ষ করছে, এটা বিভিন্নভাবে হচ্ছে। এটা যেন একটা সমন্বিত কাঠামো দাঁড়ায় সেই বিষয়ে উনি নির্দেশনা দিয়েছেন। ফলে মন্ত্রিপরিষদ বিভাগ এটা নিয়ে কাজ করছে। এই কাজ যাতে এনআইডি রেজিস্ট্রেশন সকলের আইডেন্টিটি থাকে সেটা নিশ্চিত করতে হবে, শুধু ভোটার লিস্টই নয়। এদিকে একনেক সভায় জানানো হয়, বর্তমানে এক একটি প্রতিষ্ঠান একাধিক কাজ পায় এবং অনেক প্রকল্প সময় মতো শেষ হয় না। যেসব প্রতিষ্ঠান আগের প্রকল্প শেষ করেনি তাদের নতুন কাজ না দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যারা ঠিকাদারি প্রতিষ্ঠান, একই প্রতিষ্ঠান অনেকগুলো কাজ পেয়ে থাকে, মুষ্টিমেয় সংখ্যক প্রতিষ্ঠান কাজ করে থাকে, তো এইসব প্রতিষ্ঠান যারা কতগুলো কাজ পেয়েছে, কাজ সময় মতো শেষ করেছে কিনা, কোন সময় শেষ করেছে তার একটা তালিকা কনসার্ন সব মন্ত্রণালয় তৈরি করবে এবং এটা প্রকাশ করতে হবে এবং তারা সময় তার কাজ কতগুলো করছে, কাজ শেষ করলেই পরের কাজ পাবে, এরকম একটা নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবারের একনেক সভায় 10,702 কোটি টাকার মোট 7টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ সময় উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ প্রকল্পে বিদেশ সফর সংক্ষিপ্ত করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া করোনায় ভ্যাকসিন সংরক্ষণ ও বিতরণে প্রস্তুতি নেওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। সাদ্দাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
উৎপাদনে যাওয়ার আগেই চীনের বাজারে রপ্তানির আদেশ পেল এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এর ফলে রপ্তানি বাজার আরও সম্প্রসারিত হওয়ার আশা সংশ্লিষ্টদের। এ শিল্পে উৎপাদিত রাসায়নিক দ্রব্য ব্যবহার হবে টেক্সটাইল ও পেপার মিলে। উত্তরাঞ্চলের প্রথম ভারী শিল্প এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে উৎপাদন শুরু হবে ডিসেম্বরে। দেশের পাশাপাশি বিদেশি বাজার ধরতে ও পণ্যের মান নিয়ন্ত্রণে গুরুত্ব দিচ্ছে এই শিল্প প্রতিষ্ঠানটি। তবে উৎপাদন শুরুর আগেই চীনের বাজারে রপ্তানির জন্য চুক্তি করেছে এসআর কেমিক্যাল। তাদের কাছ থেকে বছরে প্রায় ৬০ কোটি টাকার ৬,০০০ টন ব্লিচিং ফাইন কেনার প্রস্তাব দিয়েছে চীনের ডিজু কেমটিক্স কেমিক্যাল কোম্পানি লিমিটেড। আমরা বিদেশি বাজারটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ আমাদের দেশে তো কস্টিকের অনেক ভালো মার্কেট আছে। চীন তো প্রথমেই আমরা করেছি, এছাড়া ভারত, পাকিস্তান, মায়ানমার এবং শ্রীলঙ্কা এইসব দেশগুলোতেও আমাদের পণ্য যাতে রপ্তানি করতে হবে সেই দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের পণ্যের মানের ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। নিজ দেশে পণ্য উৎপাদন করে আমদানি ব্যয় কমানোর পাশাপাশি রপ্তানির মাধ্যমে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় হবে বলে আশা কর্তৃপক্ষের। প্রায় 200 কোটি টাকার ডলার ইকুইভ্যালেন্ট ডলার্স আমরা ফরেন কারেন্সি সেভ করতে পারবো। পাশাপাশি আমরা আমাদের যে চাহিদা মিটিয়ে, দেশের চাহিদা মিটিয়ে এক্সপোর্ট করে এখানে ফরেন কারেন্সি আর্নও করতে পারবো একটু ব্যাপক পরিমাণে। আর এখানে আপনার কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রায় 1000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। বিদেশে রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি উত্তরাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করছেন এসআর গ্রুপের চেয়ারম্যান। শুধু ঢাকায়, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এই এলাকা ছাড়াও উত্তরবঙ্গে বিশেষ করে বগুড়ায় আমাদের ইন্ডাস্ট্রি বেশ হয়েছে এবং এটাও আমি বলি যে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে ফর দ্য নিউ জেনারেশন, যে তারা এইরকম শিল্পের প্রতি আসবে। বগুড়ার শেরপুরে 850 কোটি টাকার এই শিল্পে উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রতিদিন বিভিন্ন ধরনের 237 টন রাসায়নিক দ্রব্য উৎপাদন হবে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরপুর, বগুড়া। আইনি জটিলতায় প্রতিষ্ঠা 16 বছরেও হয়নি হবিগঞ্জের আজমিরগঞ্জ পৌরসভা নির্বাচন। এত বছর ধরে পৌর প্রশাসক পদে বহাল আছেন একজনই। এদিকে সীমানা নিয়ে মামলার কারণে জয়পুরহাটের 5 বিবি পৌরসভা নির্বাচনও বন্ধ 9 বছর ধরে। তবে সেই মামলা এরই মধ্যে খারিজ হওয়ায় নির্বাচনে বাধা নেই বলে জানান জেলার নির্বাচন কর্মকর্তা। 2004 সালে পৌরসভা ঘোষণা করা হয় হবিগঞ্জের আজমিরগঞ্জকে। সে সময় ওয়ার্ডগুলোর সীমানা ঠিক করতে গিয়ে পৌর এলাকা থেকে বাদ পড়ে উপজেলা সদরের 3টি গ্রাম। এসব গ্রামকে অন্তর্ভুক্ত করতে উচ্চ আদালতের রিট হলে বন্ধ হয়ে যায় পৌরসভা নির্বাচন। পৌর এলাকার বাসিন্দাদের অভিযোগ, নির্বাচন না হওয়ায় উন্নয়ন ও সেবা থেকে বঞ্চিত তারা। গ্যাস, পানি, ড্রেনেজ, ইভেন আমাদের যে দেখেন সরু সরু রাস্তা, ছোট ছোট রাস্তার কোনো কাজ নেই। আমাদের এখানে একটা রিট পিটিশনের মাধ্যমে স্টে অর্ডার দেওয়া আছে, তো সেটার কারণে এই বছর অন্তত যে ডিসেম্বর যেটা সারা দেশব্যাপী পৌরসভা নির্বাচন হওয়ার কথা ছিল, সেটা আমাদের আজমিরগঞ্জ অন্তত পৌরসভা নির্বাচনটা হচ্ছে না। পৌরসভা গঠনের পর প্রশাসক হিসেবে নিয়োগ পান বিএনপি নেতা গোলাম ফারুক। 16 বছর ধরে সেই পদেই বহাল আছেন তিনি। তবে নির্বাচন হলে সব ধরনের সহযোগিতার আশ্বাস তার। কোর্টের প্রতি আমরা তাকাই আছি, কোর্টের যা সিদ্ধান্ত দেয় স্বাগত জানাই। আমরা এটাও চাই যে নির্বাচনের দিকে যদি সরকার জয় লাভ করে তাহলে এটাকে আমরা স্বাগত জানাই। এদিকে সীমানা বাড়ানো নিয়ে মামলার কারণে 2011 সালের পর আর নির্বাচন হয়নি জয়পুরহাটের 5 বিবি পৌরসভায়। স্থানীয় অনেকের অভিযোগ, দীর্ঘ সময় পদ ধরে রেখে ক্ষমতার অপব্যবহার করছেন মেয়র। জবাবে মেয়র বলছেন, উন্নয়নের স্বার্থেই পৌরসভার সীমানা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। আমাদের শুধু সামান্য এডিবি দিয়ে কাজ হচ্ছে। পৌরসভাটা একটু সীমানা বৃদ্ধি করলে আমাদের প্রজেক্টটা খুব সহজেই আসার সম্ভব। কালীঘাটা যে এরিয়াটা আমি নিয়ে নেই, এই চেয়ারম্যান এটাকে নিয়ে বাদশা আজ পর্যন্ত সে মামলা করে এবং মামলা এটা স্ট্যাটাস করে বন্ধ আছে। তবে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, এরই মধ্যে হাইকোর্ট খারিজ করে দিয়েছে এই মামলা। উচ্চ পর্যায়ের নির্দেশনা পেলেই অনুষ্ঠিত হবে নির্বাচন। বর্তমানে মামলাটি খারিজ হওয়ায় স্থানীয় সরকার বিভাগ থেকে মামলা সংক্রান্ত তথ্যের প্রেক্ষিতে পরবর্তীতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। পৌরসভার উন্নয়নের জন্য জটিলতা কাটিয়ে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন 2 পৌরসভার বাসিন্দারা। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আয়কর রিটার্ন জমা দিলেই 5,000 টাকা ন্যূনতম কর দিতে হবে এমন গুজব ছড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে সাধারণ মানুষকে। এতে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তারা।
তারা জানান নিবন্ধন বা ETIN থাকলে রিটার্ন দিতেই হবে, তবে আয় বছরে ৩ লাখ টাকার কম হলে কোনো কর দিতে হবে না। করোনার কারণে এবার সপ্তাহব্যাপী মেলা না করেই অফিসেই মাসব্যাপী সেবা দিচ্ছে কর অফিসগুলো। রাজধানীর সেগুনবাগিচায় করদাতাদের সেবায় ৬টি বুথ করেছে করঅঞ্চল ৭। করোনার ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলায় জোর দিচ্ছেন কর্মকর্তারা। নতুন করদাতাদের অনলাইন নিবন্ধন, ETIN দেয়া, রিটার্ন পূরণে প্রয়োজনীয় পরামর্শ সহ সব সেবাই দিচ্ছেন এনবিআর কর্মীরা। লাইনে দাঁড়িয়ে মেলার মতোই কম সময়ে রিটার্ন জমা দিচ্ছেন করদাতারা। বেসিকটা জানি, কিছু কিছু জায়গায় প্রবলেম ছিল, তথ্য কেন্দ্রের কথা বলেছি, উনি হেল্প করেছেন। নট ব্যাড, বিকজ অফ এখানে এই ধরনের কোনো কিছু হ্যাসেল বা ডিলে এরকম কোনো কিছু দেখি নেই এখানে। পরিবেশ মাশাআল্লাহ ভালো, তখন মেলায় যেরকম হয় ওই রকমই প্রায়, বরং সবচেয়ে ভালো মনে হয়েছে। ব্যাংকটা নাই এখানে, ব্যাংক আর ফটোকপি সুবিধা নাই, এছাড়া সব সুবিধাই আছে। এই কর অঞ্চলে নিবন্ধিত করদাতা প্রায় ১.৫ লাখ। গত বছর রিটার্ন জমা দেন ৫৫,০০০ করদাতা। কর্মকর্তারা জানান এবার রিটার্ন জমা ও রাজস্ব আদায় দুটোই বাড়বেই। পৃথকভাবে বুথ স্থাপন করেছি, সেই বুথগুলোর মাধ্যমে সুশৃঙ্খলভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে সম্মানিত করদাতারা রিটার্ন সাবমিট করতে পারছেন এবং সেই রিটার্ন সাবমিটের মধ্যেও তাদের উৎসাহ উদ্দীপনা আমরা ঘাটতি দেখি নাই। কর্মকর্তারা জানান জমি কেনা ও ক্রেডিট কার্ড করার জন্য যারা TIN নিয়েছেন তাদের করযোগ্য আয় না থাকলে রিটার্ন দিতে হবে না। এর বাইরে যাদের TIN আছে তাদের সবাইকে রিটার্ন দিতে হবে, আর যাদের আয় বছরে ৩ লাখ টাকার বেশি শুধু তারাই কর দেবেন। চলতি বছরে যেহেতু আইন করা হয়েছে যে সবাইকে রিটার্ন সাবমিট করতে হবে, সেই রিটার্ন ইনকাম দেখানো হোক আর শূন্য ইনকাম দেখানো হোক, সেভাবেই এই রিটার্নগুলো সাবমিট করতে হবে আইনগতভাবে। তাদের ইনকাম যদি করযোগ্যও হয়, করযোগ্য নাও হয়, মানে করযোগ্য লিমিটের থেকে কমও হয় অথবা শূন্যও হয়। রিটার্ন জমার শেষ সময় ৩০ নভেম্বর। কর্মকর্তারা জানান এবার রিটার্ন জমার সময় বাড়বে না, তবে আইন অনুযায়ী কোনো করদাতা নিজের জন্য সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিলুপ্তপ্রায় শামুকখোল পাখি রক্ষায় ক্ষতিপূরণ পাচ্ছে রাজশাহীর ৫টি আমবাগানের মালিক। দেশে এই প্রথম বাঘা উপজেলার ক্ষুদ্র বাউসা এলাকায় পাখিদের নিরাপদ আশ্রয় নিশ্চিতে ক্ষতিগ্রস্তদের ৩,১৩,০০০ টাকা সহায়তা দিচ্ছে সরকার। বন অধিদপ্তরের মাধ্যমে বাগান মালিকদের এই অর্থ বুঝিয়ে দেওয়া হবে খুব শিগগিরই। গত ৪-৫ বছর ধরে রাজশাহীর বাঘা উপজেলার ক্ষুদ্র বাউসা এলাকার ৫টি আমবাগানে বাসা বাঁধছে শামুকখোল পাখি। বর্ষা মৌসুমের শেষ দিকে এসে বাসা বেঁধে বাচ্চা ফোটায় এসব পাখি। শীতের শুরুতে বাচ্চারা উঠতে শিখলে চলে যায় এলাকা ছেড়ে। এবারও সেখানে কয়েক হাজার পাখি বাচ্চা ফুটিয়েছে। সব বাচ্চা উঠতে না শেখায় এখনও কিছু পাখি আছে বাগানগুলোতে। শুরুর দিকে পাখিদের আনাগোনা অনেকে বিরক্ত করলেও স্থানীয় পাখিরক্ষা কমিটির তদারকির কারণে ৩৮টি আম গাছ এখন শামুকখোল পাখিদের অভয়াশ্রম। ৫ বছর হলে প্রচুর বাচ্চা ফোটায়, তারা নিয়ে শীতের প্রথমে চলে যায় আর কি। আমরা এগুলা সবসময় দেখভাল করি, দেখভাল করার কারণে এগুলা লোকগুলা অত্যাচার করতে পারে না, বা বিভিন্ন জায়গা থেকে লোকজন পাখি দেখতে আসতো, সে দেখতে আসার পরে ঢিল ছুটতো, সেগুলা দেখা যাচ্ছে আর করতে পারে না। বাঘা উপজেলায় বাণিজ্যিকভাবে আম চাষ হয়। টানা কয়েক বছর ধরে এসব পাখির কারণে ক্ষতির মুখে পড়েন বাগান মালিকরা। এ মাসের শুরুতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে আম চাষিদের ক্ষতিপূরণ বাবদ অর্থ বরাদ্দ এসেছে বন অধিদপ্তরে। কয়েকদিনের মধ্যে এই অর্থ তুলে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত ৫ আমবাগান মালিকের হাতে। গাছের সংখ্যা নির্ধারণ করে এবং কতজন মালিক আছে তাদের সেভাবে নির্ধারণ করে ৩,১৩,০০০ টাকা এক বছরের জন্য ক্ষতিপূরণ নির্ধারণ করে, এবং এটা বাংলাদেশে প্রথম। এর আগে আসলে আর কোনো পাখি কলোনি অনেক জায়গাতে আছে, এর ধরনের ক্ষতিপূরণের ব্যবস্থা আগে আর কোথাও নেওয়া হয়নি। এই বরাদ্দ পর্যাপ্ত না হলেও ক্ষতিপূরণ বাবদ কিছু অর্থ পাওয়ার সম্ভাবনায় খুশি বাগান মালিকরা। এবার যেমন ৩,১৩,০০০ টাকার কথা আমি শুনছি, আমি ছিলাম কাল ৩,১৩,০০০ অথবা ১৫ হবে। তো এইটা কিন্তু ক্ষতির পরিমাণের সমান না। তো ক্ষতির পরিমাণের সমানও যদি না হয়, তারপরে পাওয়াটা শুরু হয়েছে। গত বছর বিলুপ্তপ্রায় শামুকখোল পাখির আবাস রক্ষায় রুল জারি করে হাইকোর্ট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা দ্বিতীয় ধাপের সংক্রমণে আবারও একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল বিশ্ব। ২৪ ঘণ্টায় রেকর্ড ১১,৬০০-র বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪,১৩,০০০-এর বেশি। নতুন প্রায় ৫.৫ লাখ রোগী নিয়ে বিশ্বের মোট আক্রান্তের সংখ্যা ৬ কোটি ছাড়িয়েছে।
মঙ্গলবার সবচেয়ে বেশি 2100 জনের বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, যা দ্বিতীয় ধাপে সংক্রমণ শুরুর পর থেকে দেশটির সর্বোচ্চ প্রাণহানি। এ নিয়ে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা প্রায় 2,66,000। নতুন করে ভাইরাস পাওয়া গেছে 1,70,000 মানুষের দেহে। ইটালিতে একদিনে প্রাণ গেছে 853 জনের, নতুন করে শনাক্ত হয়েছেন 23,000-এর বেশি। ব্রাজিলে 24 ঘন্টায় 638 জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশটির মোট মৃত 1,70,000 ছাড়ালো। এছাড়াও যুক্তরাজ্যে 608 ও ফ্রান্সে 592 জনের মৃত্যু হয়েছে। তবে এর মধ্যেই সপ্তাহের শেষে কড়াকড়ি শিথিল করতে যাচ্ছে ফ্রান্স সরকার। এদিকে ভারতে নতুন করে প্রাণ গেছে 489 জনের, ভাইরাস মিলেছে 44,000-এর বেশি মানুষের দেহে। চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাশিত জয় পেয়েছে ইউরোপিয়ান জায়ান্টরা। ডায়নামো কিয়েভকে 4-0 গোলে বিধ্বস্ত করে নকআউট পর্বে বার্সেলোনা। ফেরেঙ্ক বারোসকে 2-1 গোলে হারিয়ে ইউভেন্টাসও নিশ্চিত করেছে শেষ 16। এদিকে লাইপজিগের বিপক্ষে 1-0 গোলের জয়ে আসরে টিকে থাকল পিএসজি। লিওনেল মেসি ছিলেন বিশ্রামে। ডিনামো কিয়েভের বিপক্ষে দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন রোনাল্ড কোম্যান। পরীক্ষা নিরীক্ষার ফলও দারুণ হয়েছে। মার্টিন ব্রেথওয়েটের জোড়া গোলের সঙ্গে আন্তোয়ান গ্রিজম্যানও ছিলেন স্কোরশিটে। অন্য গোলটি করেছেন সার্জিনিও ডেস্ট। যুক্তরাষ্ট্রের এই রাইট ব্যাকের গোলেই লিড নিয়েছিল বার্সা। সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। এদিকে নেইমারের গোলে লাইপজিগের বিপক্ষে কষ্টের জয় পেয়েছে পিএসজি। এতে বিদায়ের শঙ্কা কাটিয়ে আসলে শেষ 16 সম্ভাবনা বাঁচিয়ে রাখল লা পারিজিয়ানরা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।